সুপ্রিয় দর্শক, চ্যানেল জেডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখেছেন প্রতিদিন আমরা চ্যানেল জেডের পক্ষ থেকে কোনো না কোনো একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে থাকি। আজকেও ঠিক অনুরূপ একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ করব, যেখানে বলা হয়েছে ট্রাম্প এক সাক্ষাৎকারে নাকি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি এখনো প্রধানমন্ত্রী মনে করেন। এরকম একটি সাক্ষাৎকার সেই 17 অক্টোবর প্রকাশিত হয়েছিল এবং সেই চ্যানেলটির নাম হচ্ছে পিবিডি পডকাস্ট। সেখানে 1 ঘন্টা 26 মিনিটের সেই ইন্টারভিউ যেটা প্রকাশিত হয়েছে তাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, সেখানে নাকি বলা হয়েছে শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী মনে করেন ডোনাল্ড ট্রাম্প। এইরকম একটা গুজব ছড়ানো হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে। এই পেজটা মূলত আসলেই আওয়ামী লীগ যে গুজব ছড়াচ্ছে বিভিন্ন সময়, এটাও একটা তার অংশ। এই খবরটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখানে পরিষ্কার করে বলার দরকার যে ওই 1 ঘন্টা 26 মিনিটে যে সাক্ষাৎকারটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একবারও শেখ হাসিনা কিংবা বাংলাদেশের কোনো নামই উচ্চারণ করা হয়নি। এটা আজকে মানে এএফপির যে ফ্যাক্ট চেকিং, তারা যে তথ্য যাচাই করে থাকে, সেই তথ্য যাচাইয়ের একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে। সেটাই এখন সব পত্র পত্রিকার অনলাইন ভার্সনে চলছে। তো শেখ হাসিনা যদি এখনো প্রধানমন্ত্রী হয়ে থাকেন বা থেকে থাকেন, তাহলে তিনি কেন ভারতে পালিয়ে রয়েছেন? তিনি তো আসতেই পারেন। তারপরে কখনো কখনো তার নেতাকর্মীদের সঙ্গে তিনি টেলিফোনে বলে থাকেন তিনি বাংলাদেশের একেবারে সীমান্তের কাছাকাছি আছেন, যে কোনো মুহূর্তেই তিনি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। এই যে কথাগুলো বলা হচ্ছে এবং এই কথাগুলো চাউর হয়েছে মূলত মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের একটা সাক্ষাৎকারও বলা চলে বা আলাপচারিতাও বলা চলে। এই সময় শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে তিনি তো কোনো পদত্যাগপত্র পান নাই, কোথায় আছে সেটা। এইটা ঘুরে ফিরে আসার কারণেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তারা এই কথাটাই বিভিন্নভাবে চালু করতে চাচ্ছে যে প্রধানমন্ত্রী হিসাবেই এখনো শেখ হাসিনাই আছেন, আর এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর ডক্টর ইউনূস, তিনি নাকি অবৈধ। তো এটা তো বারবারই বলা হচ্ছে। ঠিক আছে, যদি এই অন্তর্বর্তী সরকার যদি অবৈধ হয়ে থাকে আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে বৈধ হয়ে থাকেন, তাহলে তিনি তো এসে একেবারে এখানে বসে সরকার চালাতে পারেন, কিন্তু সেইটা তো করছেন না। বরং বাইরে থেকে তিনি মাঝে মধ্যে ঢিল ছুড়ে দিচ্ছেন এবং বর্তমান যে সরকার আছে তাকে বিভিন্ন সময় ব্যতিব্যস্ত রাখা, বিব্রতকর অবস্থায় ফেলার একটা পায়তারা চালিয়ে যাচ্ছেন। তো আজকেও সশস্ত্র বাহিনী দিবস ছিল, সেখানে সেনাকুঞ্জে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সেখানে বক্তব্য দিয়ে এসেছেন এবং সেই জায়গায় যারা ছিলেন তাদের উদ্দেশ্যেও তিনি বলে আসছেন যে আমাদের বর্তমান সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যথেষ্ট প্রফেশনাল হয়ে উঠেছে। এই কথাগুলো ওখানে বলে আসছেন। কিন্তু কথা হলো যে যদি এই সরকার অবৈধ হয়ে থাকে আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থেকে থাকেন, তাহলে এই ক্লাস কেন এখনো পর্যন্ত তারা করে যাচ্ছে? তবে এটা ঠিক, বাংলাদেশের জনগণ কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে রয়েছেন যে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থেকেই থাকেন, গত 3টা টার্ম তারা যেভাবে নির্বাচন করে একের পর এক, প্রথমে 2014 সালের যে নির্বাচন করেছেন একেবারে একতরফাভাবে বিনা ভোটে, সেই সময়ও ভারত সরকারের একজন প্রতিনিধি এসেছিলেন এখানে, আমরা অনেকেই দেখেছি। সেই পররাষ্ট্র সচিব এখানে এসে নির্বাচনটা করে দিয়ে গেছিলেন। সেই সময় ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল কংগ্রেস। তারা ওই নির্বাচনে যে সমস্যায় পড়েছিল বা নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিল, সেই সমস্যাটাকে উত্তরণ ঘটানোর জন্যই সুজাতা সিংকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে বাংলাদেশের আর জনগণের যে চাহিদা ছিল সমস্ত দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে, সেই দিকে নজর দেওয়া হয়নি। অর্থাৎ শেখ হাসিনাকে যে ভোটারবিহীন বা নির্বাচনবিহীন একটি সরকার গঠন করার পথ প্রশস্ত করা হয়, সেই পথটা প্রশস্ত করেছিল সেই সময়
কংগ্রেস, সেটারও কিন্তু সেই সময় আমেরিকার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। সে সময় তারা বারবার বলেছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, কিন্তু হতে দেয়নি। এরপরে 2018 সালে আরেকটা নির্বাচন করে ফেললো, আগের রাতেই নির্বাচন করে ফেললো, এবং ভোটারবিহীন, সেটাও বলা যাবে যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো তখন নির্বাচনে এসেছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা কোনো অবস্থাতেই আস্থা রাখতে পারে নাই যে যদি সঠিকভাবে নির্বাচনটা হয় তাহলে হয়তো বিরোধী দল ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ তৎকালীন বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন যে জোট আছে সেটা হয়তো ক্ষমতায় আসতে পারে। এই জন্যে সেই সময়ও নির্বাচনটাকে তারা কোনো অবস্থাতেই অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দিতে দেয়নি। সেই সময়কার নির্বাচন, যে আগের রাতের নির্বাচন হয়, নিশি রাতের নির্বাচন হয়, সেটা পৃথিবীর ইতিহাসে একমাত্র নজির হিসেবে রয়েছে। আর সর্বশেষ 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেটাও একেবারে একটা দলের মধ্যে অনেকটা কাউন্সিল নির্বাচনের মতো যেভাবে হয়ে থাকে সেই রকম একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের বৈধতা কোনো অবস্থাতেই থাকতে পারে না। আমরা সবসময় দেখে এসেছি এবং সারা পৃথিবী চেয়েছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, তাহলে সেই ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দলই সরকার পরিচালনা করবে। সেই পথটা কিন্তু শেখ হাসিনা রাখেন নাই, যে কারণে তিনি ঘুরে ফিরে একদলীয়ভাবে হোক বা জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ণ করে হোক তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং এই ক্ষমতায় থাকতে গিয়েই কিন্তু তিনি এক ধরনের বিভিন্ন গোষ্ঠী তৈরি করেছিলেন। তার টাকা পয়সা দিয়ে কখনো সাংবাদিকদেরকেই তিনি সুবিধা দিয়েছেন, বিচার বিভাগের বিচারকদেরকে সুবিধা দিয়েছেন, প্রশাসনের বিভিন্ন সচিব, সিনিয়র সচিব, তাদের সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা তো দেখেছি যে জয়েন্ট সেক্রেটারিকে পর্যন্ত এমনভাবে গাড়ি দেওয়া হলো, সুযোগ সুবিধা দেওয়া হলো, এবং গাড়ির জন্য তাকে অতিরিক্ত 50,000 টাকা পর্যন্ত দেওয়া হলো। একজন টিএনও বা ইউএনও যাকে বলি না কেন আমরা, তাকেও এমন গাড়ি দেওয়া হলো, সেটাও ছিল 1.5 কোটি টাকার মতো করে এক একটা গাড়ি, অর্থাৎ প্রত্যেকটা। তারপরে ডিসি, যারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবে, তাদেরও এইভাবে খুশি করা হয়েছে, এবং তারা যাতে সন্তুষ্ট থাকে, শেখ হাসিনার সরকারকে একেবারে মসৃণভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে, এই জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে। আর তারপরে ছিল হচ্ছে পেটোয়া বাহিনী হিসাবে খ্যাত বাংলাদেশে পুলিশ বাহিনীকে এইভাবে তাদের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছিল। এই সুযোগ সুবিধাগুলো দিয়ে শেখ হাসিনা মনে করেছিলেন যে নিশ্চিতভাবে তিনি ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু এখানে যে ছাত্র জনতা, সাধারণ মানুষের মধ্যে যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যে একদিন ঘটতে পারে সেটা হয়তো তার মাথায় ছিল না। যে ঘটনাটা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ঘটে গেছে, এবং এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটা এসেছে, সেই সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসের সরকার। এই সরকার জনগণের পপুলার সমর্থন নিয়ে এখন ক্ষমতায় আছেন। অতএব বাইরে থেকে যতই ঢিল মারা হোক না কেন, যাই করা হোক না কেন, তাদের সাফল্য বাংলাদেশের জনগণ কামনা করে।